দেখো আজকে আমি যে কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ মাধ্যমিক দিয়েছো, 11 শুরু করেছো, তো 11-এর ফিজিক্সে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস, যার মধ্যে এরার অ্যানালাইসিস, তারপরে ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট, ভার্নিয়ার ক্যালিপার্স, লাইট ক্যালিপার্স, স্ক্রু গজ, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এই ডাইমেনশন অ্যানালাইসিস, এরার অ্যানালাইসিস, মেজারমেন্ট, এইগুলোর উপরে আমি কয়েকটি নিউমেরিক্যাল আজকে তোমাদের দেখাচ্ছি ফর প্র্যাকটিস। তোমরা যারা জয়েন বা নিট এই জাতীয় পরীক্ষাগুলো দিতে চাইছো, তাহলে আশা করি এতদিনে তোমাদের ইউনিট 1, অর্থাৎ আমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর যে ইউনিট 1 মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস, সেই চ্যাপ্টারটা অলরেডি পড়া হয়ে গেছে। তো আমি সেই চ্যাপ্টারের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে এসেছি। সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো। এবং যদি তোমরা এই চ্যাপ্টারটা এখনও না পড়ে থাকো তাহলে অবশ্যই সেটা পড়ে নেবে, কারণ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু 3 মার্কসের কোশ্চেন আসে, যেই মেইনেও আসে, নিটেও আসে এবং আমাদের বোর্ড এক্সামেও আসে। ফলে সব দিক থেকে বিচার করলে এই চ্যাপ্টারটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই চ্যাপ্টারটা পড়ে নেবে এবং যারা পড়েছো তারা অবশ্যই ক্লাসটা দেখো, তাহলে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিভাবে করতে হবে, তার সমাধান পদ্ধতিটা কী, কীভাবে আমরা অঙ্কটা প্রসিড করব, কিভাবে অঙ্কগুলোর ক্যালকুলেশন হবে, সেগুলো বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অ্যানালাইসিস প্র্যাকটিস পেপার। তো আমাদের প্রথম দেখো যে কোশ্চেনটা আমি এখানে নিয়েছি, এখানে বলা হয়েছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা in e to the power alpha x. The dimensional formula of alpha in e to the power alpha x is where x is distance. তো একটা জিনিস এখানে মনে রাখতে হবে আমাদের টেকনিক, যে ই টু দি পাওয়ার যখন থাকবে, এই এটাকে বলি আমরা এক্সপোনেনশিয়াল। এই এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় ডাইমেনশন লেস হয়। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় যে অপেক্ষক সেটা সর্বদাই ডাইমেনশনলেস। তার মানে এই ই টু দি পাওয়ার আলফা এক্স, এই যে পাওয়ারে যেটা আছে আলফা এক্স, এটা হচ্ছে ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। তো ডাইমেনশনলেস মানে তার ডাইমেনশন আমরা কিভাবে লিখি? আমরা লিখি 1, বা আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তাহলে আলফা এক্স, এটার ডাইমেনশনাল ফর্মুলা আমরা লিখবো এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, কারণ আলফা এক্স ডাইমেনশনলেস, because alpha x is the power of exponential function. এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় ডাইমেনশনলেস হয়। তাহলে এবার এখান থেকে দেখো আমরা বলতে পারি আলফা ইন্টু এক্স, এক্স হচ্ছে ডিস্টেন্স, তো ডিস্টেন্স তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেটা আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। আর রাইট হ্যান্ড সাইডে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে দেখো আমরা আলফা তার ডাইমেনশনাল ফর্মুলা পেয়ে গেলাম এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার 0। তাহলে এই অপশানটা দেখো তোমার আছে অপশান সিতে। তাহলে তোমার এই অঙ্কটার সঠিক উত্তর হবে অপশান সি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার 0। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? অ্যান এনক্লোজড আইডিয়াল গ্যাস হ্যাজ এ প্রেশার অ্যাজ এ ফাংশন অফ ইটস ভলিউম। এখানে দেখো প্রেশারের একটা ইকুয়েশন দেওয়া আছে, কি পি ইজ ইকাল টু পি নট মাইনাস আলফা ভি স্কোয়ার। এখানে প্রেশারকে ভলিউমের ফাংশন হিসাবে ইকুয়েশনটা দেওয়া আছে। এখানে পি নট যেটা আছে, এই যে পি নট, এটা হচ্ছে ইনিশিয়াল প্রেশার। পি নটকে বলা আছে ইনিশিয়াল প্রেশার, পি হলো প্রেশার, ভি হচ্ছে ভলিউম। আর আলফাটা কি? আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তোমাকে বার করতে হবে ফিজিক্যাল ডাইমেনশনস অফ আলফা। তাহলে আমরা দেখো বলেছিলাম যে একটা ইকুয়েশন যখন হবে, তুমি মনে রাখবে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্ম ডাইমেনশনালি ইকুয়াল হবে। তার মানে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে? প্রেশার। লেফট হ্যান্ড সাইডে রয়েছে প্রেশার, তাহলে এটা মাথায় রাখতে হবে যে প্রেশারের ডাইমেনশনাল ফর্মুলা আর আলফা ভি স্কোয়ার, এটার ডাইমেনশনাল ফর্মুলা বোথ আর সেম। একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অলওয়েজ ডাইমেনশনালি সেম হয়। তাহলে আমরা লিখবো কি, যে ডাইমেনশন অফ পি, পি মানে প্রেশার,
ইজ ইকাল টু ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা ভি স্কোয়ার। এবার প্রেশারের ডাইমেনশনাল ফর্মুলা আমরা জানি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এবার ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা এটা আমাকে বের করতে বলেছে, আর ভি কি বলা আছে ভলিউম, ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা এল কিউব হয়, আর ভি এর স্কোয়ার আছে, তাহলে তুমিও হোল স্কোয়ারটা দিয়ে দেবে। তাহলে দেখো এটাকে সলভ করলে আমরা পাচ্ছি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 আলফা এল টু দি পাওয়ার 6। তাহলে আলফার ডাইমেনশনাল ফর্মুলা চলে আসছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 বাই এল টু দি পাওয়ার 6। তাহলে কি হলো এম এল টু দি পাওয়ার -7 টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে দেখো তোমার রাইট অ্যান্সার হবে কোনটা, অপশান ডি এরটা, এম এল টু দি পাওয়ার -7 টি টু দি পাওয়ার -2। তাহলে এই অঙ্কটার কনসেপ্টটা কি বোঝা গেল, যে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা সবসময় ডাইমেনশনালি কী হবে, ইকুয়াল। তাহলে আমরা দুটোকে ডাইমেনশনালি ইকুয়াল করে সলভ করলেই কিন্তু আলফার ডাইমেনশনাল ফর্মুলা পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ইফ এরিয়া, velocity and density are taken fundamental units, then correct dimensional formula of force। তাহলে এখানে ফোর্সকে রিপ্রেজেন্ট করতে হবে এরিয়া, ভেলোসিটি আর ডেন্সিটি দিয়ে, কারণ বলেছে এরিয়া, ভেলোসিটি আর ডেন্সিটি এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে ফোর্সকে রিপ্রেজেন্ট করতে হবে এরিয়া, ভেলোসিটি আর ডেন্সিটি। তাহলে আমরা কীভাবে লিখব, তাহলে আমরা ধরো দেখছি ফোর্স এফ প্রপোর্শনেট কাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এরিয়া, ভেলোসিটি, ডেন্সিটি, এদের পাওয়ার আমরা নিই এক্স, ওয়াই আর জেড। এবার এখানে প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা বসাতে হবে। তাহলে এফ এর ডাইমেনশনাল ফর্মুলা কত, এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা এল স্কোয়ার, তার পাওয়ার এক্স আছে, ভেলোসিটি এল টি টু দি পাওয়ার -1 পাওয়ারে ওয়াই, আর ডেন্সিটি এম এল টু দি পাওয়ার -3 পাওয়ার জেড। এবার দেখো আমরা এখানে কিভাবে লিখছি, দেখো এম এল টি টু দি পাওয়ার -2, রাইট হ্যান্ড সাইডে এম এর পাওয়ার দেখো হয়ে গেল জেড, এল এর পাওয়ার কি হবে, এল এর পাওয়ার হবে 2x প্লাস ওয়াই -3z, আর টি এর পাওয়ার কি হবে, টি এর পাওয়ার হবে -y। তাহলে এম এল টি এর পাওয়ার পেয়ে গেলে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে। এবার আমরা যে থিওরিটা অ্যাপ্লাই করি বা যে প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি, এই প্রিন্সিপালটাকে বলি আমরা ডাইমেনশনাল হোমোজিনিটি। এই প্রিন্সিপালকে আমরা বলি ডাইমেনশনাল হোমোজিনিটি। তো ডাইমেনশনাল হোমোজিনিটি বলতে আমরা কি বুঝি, যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এম এল টি এদের ডাইমেনশন কী হবে, ইকুয়াল। এম এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন আর টি এর ডাইমেনশন ইকুয়াল। তাহলে আমরা এখন ডাইমেনশনাল হোমোজিনিটি যদি অ্যাপ্লাই করি, দেখো রাইট হ্যান্ড সাইডে এম এর ডাইমেনশন দ্যাট ইজ পাওয়ার কি আছে, জেড, আর লেফট হ্যান্ড সাইডে এম এর ডাইমেনশন আছে 1, তাহলে কী হবে, জেড ইজ ইকাল টু 1। আবার দেখো রাইট হ্যান্ড সাইডে এল, এল এর যে পাওয়ার বা ডাইমেনশন কি আছে 2x প্লাস ওয়াই -3z, আর লেফট হ্যান্ড সাইডে এল এর ডাইমেনশন আছে 1। টি এর পাওয়ার বা ডাইমেনশন আছে -y, আর লেফট হ্যান্ড সাইডে আছে -2। এবার এটাকে যদি ভালো করে আমরা সলভ করি, আমরা লিখতে পারি দেখো সলভিং, আমরা জেড পাচ্ছি 1, ওয়াই পাচ্ছি 2, আর এক্স তাহলে কত হবে, আমরা 2 নম্বর ইকুয়েশন 2তে এই জেড আর ওয়াই বসিয়ে দিই। ওয়াই হচ্ছে 2 আর জেড হচ্ছে 1, তাহলে 2 আর 1 বসালে তাহলে 2 - 3 মানে -1 আসবে। তাহলে এক্স হয়ে যাবে তোমার, দেখো এখানে যদি 2 নম্বর ইকুয়েশনে তুমি ভেঙে বসাও, তুমি তোমার মতো সলভ করে নেবে। আমি একটু তোমাকে ব্রেকআপ করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রম ইকুয়েশন 2 আমার কি আছে 2x, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 আর জেড এর ভ্যালু 1, রাইট সাইডে 1, তাহলে এখান থেকে এক্স তোমার চলে আসবে 1, সলভ করলে এক্স আসবে 1। তাহলে আমার ফর্মুলাটা তাহলে কী দাঁড়ালো, তাহলে দেখো আমরা বলতে পারি তাহলে আমার দেয়ারফোর ফোর্স প্রপোর্শনেট কি হলো,
এ টু দি পাওয়ার এক্স, এক্সের ভ্যালু 1, ভি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই হচ্ছে 2, আর রো টু দি পাওয়ার জেড, জেড হলো 1। তার মানে কী দাঁড়ালো, ফোর্স ইজ ইকাল টু ডাইমেনশনাল ফর্মুলা হলো নতুন ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে এ ভি স্কোয়ার রো। তাহলে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা এ ভি স্কোয়ার রো। যখন এরিয়া, ভেলোসিটি আর ডেন্সিটি এরা যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তাহলে ফোর্সকে আমরা রিপ্রেজেন্ট করব এ ভি স্কোয়ার রো এইভাবে। তাহলে অপশান সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, ফোর্স অ্যান্ড ডেন্সিটি আর রিলেটেড অ্যাজ এফ ইকুয়াল টু আলফা বাই বিটা প্লাস রুট রো। তোমাকে ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলেছে আলফা আর বিটার। তাহলে যেটা দিয়েছে আগে লিখে নিই, দেখো গিভেন ইকুয়েশন হচ্ছে এফ ইজ ইকাল টু আলফা বাই বিটা প্লাস রুট রো। এখানে রো হলো ডেন্সিটি আর এফ হচ্ছে ফোর্স। এখানে আলফা বিটার ডাইমেনশনাল ফর্মুলা বের করতে হবে। তাহলে প্রথম যেটা মাথায় রাখতে হবে, দেখো আমরা এখানে মনে রাখবো যখন আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করব, যখন দুটো কোয়ান্টিটিকে আমরা অ্যাডিশন বা সাবট্রাকশান করব, দুটো কোয়ান্টিটিকে যদি আমরা কোথাও অ্যাডিশন বা সাবট্রাকশান করি, তাহলে তারা অবশ্যই ডাইমেনশনালি সেম হবে। তাহলে এখানে ভালো করে যদি ইকুয়েশনটাকে দেখি, আমরা দেখো বিটা তার সাথে অ্যাড করছি রুট ওভার রোকে। তাহলে বিটার ডাইমেনশনাল ফর্মুলা আর রুট ওভার অফ রো এদের ডাইমেনশনাল ফর্মুলা কিন্তু সেম হবে, বিকজ আমরা এদের অ্যাড করেছি। তাহলে আমরা কী লিখবো ফার্স্টেই, যে ডাইমেনশন অফ বিটা ইজ ইকাল টু ডাইমেনশনাল ফর্মুলা অফ রুট রো। এবার রো হচ্ছে ডেন্সিটি, ডেন্সিটি কী হয় এম এল টু দি পাওয়ার -3, আর রুট থাকার জন্য হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ বিটা হয়ে গেল এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2, এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2। একটা অ্যান্সার পেয়ে গেলে। এইবার যে বিষয়টা আসে সেটা হচ্ছে, আমি আবারও বলবো, এর আগেও বললাম 3 নম্বর অঙ্কটা করতে গিয়ে কোশ্চেন নাম্বার 3-তে, যে একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা অবশ্যই ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো যে ইকুয়েশনটা আমাদের দিয়েছে তাতে লেফট হ্যান্ড সাইডে আছে এফ, তাহলে এফ এর ডাইমেনশনাল ফর্মুলা আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে আলফা বাই বিটা প্লাস রুট রো, এদের দুজনের ডাইমেনশনাল ফর্মুলা অবশ্যই সেম। তাহলে আমরা এবার কী লিখবো, ফ্রম দ্য গিভেন ইকুয়েশন ডাইমেনশন অফ এফ ইজ ইকাল টু ডাইমেনশন অফ আলফা বাই বিটা প্লাস রুট রো। এবার ডাইমেনশন অফ এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। আমাকে ডাইমেনশন অফ আলফা বের করতে হবে, আর নিচে যে কোয়ান্টিটিটা আছে বিটা প্লাস রুট রো, তার ডাইমেনশন তো বিটার বের করলে বিটার ডাইমেনশনাল ফর্মুলা হয় এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2। তাহলে এবার ডাইমেনশন অফ আলফা কত, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ আলফা জাস্ট এটা ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2। তাহলে দেখো এম এর পাওয়ারটা হয়ে গেল এম টু দি পাওয়ার 3/2, এল এর পাওয়ার হয়ে গেল, এখানে এল এর পাওয়ার 1 থেকে 3/2 মাইনাস করো, 1 - 3/2, তাহলে হবে -হাফ, আর টি এর পাওয়ার -2। তাহলে ডাইমেনশন অফ আলফা হবে এম টু দি পাওয়ার 3/2 এল টু দি পাওয়ার হাফ টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এবার কোন অপশানে আছে, এম টু দি পাওয়ার 3/2 এল টু দি পাওয়ার -হাফ টি টু দি পাওয়ার -2, আর ওইদিকে বিটার ডাইমেনশনাল ফর্মুলা এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2, এটা মিলে যাচ্ছে অপশান বিতে। তাহলে এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করলাম, যেহেতু এখানে বিটা আর রুট ওভার অফ ডেন্সিটিকে আমরা অ্যাড করেছি, তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ বিটা আর ডাইমেনশনাল ফর্মুলা অফ রুট ওভার অফ ডেন্সিটি দুটো ইকুয়াল। সেখান থেকে বিটার একটা ডাইমেনশনাল ফর্মুলা আমরা পেয়ে গেলাম, কত, এম টু দি পাওয়ার হাফ এল টু দি পাওয়ার -3/2। এবার কি বললাম, গিভেন যে ইকুয়েশনটা তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনালি সেম। তাহলে ডাইমেনশনগুলো যেগুলো নোন ভ্যালু আছে বসিয়ে দিলাম, সলভ করে আমার কিন্তু আলফার ভ্যালু বেরিয়ে গেল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান 4-এরটা। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কি বলা আছে,
if K represent kinetic energy, V is velocity and T is time as fundamental quantities, then dimensional formula of surface tension. একই প্রসেসের অঙ্কের আগেও একটি রকম করলাম। তাহলে ফার্স্ট আমরা ধরে নিচ্ছি সারফেস টেনশনের সিম্বলটা এস, সারফেস টেনশনকে আমরা এস দিয়ে লিখছি। তাহলে এস প্রপোর্শনেট কাদের কাদের উপর এস ডিপেন্ড করছে বললাম, কাইনেটিক এনার্জি, ভেলোসিটি আর টাইম। পাওয়ার আমরা এক্স, ওয়াই আর জেড ধরে নেব, কাইনেটিক এনার্জি, ভেলোসিটি আর টাইম। এবার এদের প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা বসাও। সারফেস টেনশনের ডাইমেনশনাল ফর্মুলা এম টি টু দি পাওয়ার -2 এল টু দি পাওয়ার 0। কে হচ্ছে কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার এক্স। ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার -1 আর টাইম টি। এবার নেক্সট কাজ কি, নেক্সট দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে এম এল নট টি টু দি পাওয়ার -2 আর রাইট হ্যান্ড সাইডে কি দেখো এম এর পাওয়ার পাবে এক্স, টি এর পাওয়ার পাবে, টি না আগে এল লিখি, এল এর পাওয়ার পাবে কত 2x + y আর টি এর পাওয়ার পাবে -2x আর প্লাস জেড -y। তাহলে এম এর পাওয়ার এক্স হয়ে গেল রাইট হ্যান্ড সাইডে, এল এর পাওয়ার হলো 2x + y আর টি এর পাওয়ার -2x + z -y। এবার আমরা ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমাদের ডাইমেনশনাল হোমোজেনিটি অনুযায়ী এক্স হবে 1, 2x + y 0, -2x + z -y is equal to -2। Solving 1, 2 আর 3, solving 1, 2 আর 3, তাহলে কি হবে দেখো এই সলভিং 1, 2, 3 আমরা x = 1 পেয়ে গেছি। x1 মানে দেখো y হয়ে যাবে -2, x1 মানে y হবে -2 আর z কত হবে, তবে x1 মানে -2 আর y হচ্ছে কত -2, তার মাইনাসে +2, তাহলে z আসবে দেখো এখানে 3 নাম্বার ইকুয়েশন লক্ষ্য করো, y এর ভ্যালু -2 বসালে মাইনাসে +2, x এর ভ্যালু 1 বসালে -2, তাহলে -2 কেটে গেল, এখানে +2 আছে, তাহলে z = হবে -2। এখানে x আর y বসালে x এর ভ্যালু 1, y এর ভ্যালু -2, তাহলে মাইনাসে +2, x এর ভ্যালু 1 পুট করো, তাহলে আমার চলে আসবে z = -2, z = -2। তাহলে আমার সারফেস টেনশন তাহলে আমরা কি লিখবো, তাহলে দেয়ারফর সারফেস টেনশন এস, তাহলে হয়ে গেল কি কে ভি এর পাওয়ারটা ওয়াই মানে -2 আর টিও -2, তাহলে কে ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। দেখো অপশন সি হচ্ছে রাইট উত্তর, কে ভি টু দি পাওয়ার -2 টি টু দি। স্টার্ট। দেখো কোশ্চেন নাম্বার 6, if P and Q are two physical quantities having different dimensional formula, তাহলে এখানে P আর Q দুটো সেপারেট ডাইমেনশনাল ফর্মুলা হোল্ড করে। এবারে বলছে দেন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান রিপ্রেজেন্ট এ নিউ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা দেখো বলেছিলাম যে দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যখন তাদের ডাইমেনশনাল ফর্মুলা আলাদা তাদেরকে অ্যাডিশন বা সাবট্রাকশন করা যায় না। তাহলে অপশান এতে দেখো দেখাচ্ছে পি আর কিউকে অ্যাড করছো, কিন্তু ডিফারেন্ট কোয়ান্টিটি ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ডাইমেনশনাল ফর্মুলা আলাদা তাদের কখনোই অ্যাড করা যায় না। তাহলে পি প্লাস কিউ এটা রং, এটা কখনো তোমার উত্তর হতে পারে না।
কারণ এটা সম্ভবই না, দুটো ডিফারেন্ট কোয়ান্টিটিকে আমি অ্যাডিশন করতেই পারি না। নেক্সট বি অপশানে আছে ই টু দি পাওয়ার পি বাই কিউ। আমি বলেছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে পি আর কিউ দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে পি বাই কিউ এটা ডাইমেনশনলেস নয়, তাহলে ই টু দি পাওয়ার সবসময় ডাইমেনশনলেস হয়, বাট পি বাই কিউ ইজ নট ডাইমেনশনলেস, তাহলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার পি বাই কিউ কিন্তু গ্রান্টেড নয়, তাহলে এটাও ভুল হবে। আর এটা রইল এখানে সাইন ফাংশন। দেখো আমি এটা বলেছিলাম সাইন ফাংশনও ডাইমেনশনলেস হতে হয়, তাহলে পি আর কিউ দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে সেক্ষেত্রে পি বাই কিউ এটা ডাইমেনশনলেস হবে না, সুতরাং সাইন পি বাই কিউ রং অ্যান্সার। তাহলে একমাত্র কারেক্ট অ্যান্সার পি বাই কিউ, কারণ পি আর কিউকে আমরা ডিভাইড করেছি, যখন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিভাইড করা হয় তারা ডাইমেনশনালি সেম হতেও পারে, ডাইমেনশনালি সেম নাও হতে পারে। তো সেই জন্যে আমার এখানে পি আর কিউ যেহেতু দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে কারেক্ট ইকুয়েশন বিটুইন পি অ্যান্ড কিউ সেটা হবে সি এরটা, কারেক্ট ইকুয়েশন বিটুইন পি অ্যান্ড কিউ সেটা হবে সি, পি বাই কিউ, কারণ এদের ডাইমেনশনাল ফর্মুলা আলাদা, তাহলে এদের আমরা একমাত্র ডিভাইড করতে পারি আর মাল্টিপ্লিকেশন করতে পারি, তাহলে এখানে ডিভিশন ফর্মে আছে, তাহলে পি বাই কিউ বি দ্য রাইট অ্যান্সার। এখানে বলা আছে দ্য পেয়ার অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস দ্যাট হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে দেখতে হবে এখানে যে পেয়ার অফ কোয়ান্টিটিগুলো আছে তার মধ্যে কাদের ডাইমেনশনাল ফর্মুলা সেম আর কাদের সেম নয়, তোমাকে ডিফারেন্টটা বার করতে বলেছে, অর্থাৎ যাদের ডাইমেনশনাল ফর্মুলা সেম নয় সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমেই দেখো অপশান এ, অপশান এতে আছে রেনল্ডস নাম্বার আর কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এই রেনল্ডস নাম্বার বা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন এরা দুজনেই ডাইমেনশনলেস, তাহলে রেনল্ডস নাম্বার তারও ডাইমেনশনাল ফর্মুলা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন তারও ডাইমেনশনাল ফর্মুলা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, তাহলে এরা দুজনেই ডাইমেনশনালি সেম। তারপরে বি অপশনে আছে দেখো ল্যাটেন্ট হিট আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ল্যাটেন্ট হিট আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ল্যাটেন্ট হিটের ডাইমেনশনাল ফর্মুলা কি? দেখো ল্যাটেন্ট হিট তার ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে, দেখো আমরা আগের দিনও করেছিলাম, সেটা হচ্ছে হিট বাই মাস। হিট হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মাস এম, তাহলে ল্যাটেন্ট হিটের ফর্মুলা হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল তার ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ওয়ার্ক বাই মাস, ওয়ার্ক ডান বাই মাস। তাহলে ওয়ার্ক কত? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মাস এম, তাহলে হলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো এরাও কিন্তু সমান, তাহলে ল্যাটেন্ট হিট আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হ্যাভ সেম ডাইমেনশনাল ফর্মুলা। অপশন সিতে বলা আছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের হয়, অ্যাক্টিভিটির ডাইমেনশনাল ফর্মুলা টি টু দি পাওয়ার -1। আর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির ডাইমেনশনাল ফর্মুলা হয় সেটাও টি টু দি পাওয়ার -1, তাহলে এরা দুজনও ডাইমেনশনালি সেম। এবার অপশন ডি কি আছে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। অপশন ডিতে আছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা দেখো আমরা জানি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা হয় এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তার মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা এনার্জি বাই ফ্রিকোয়েন্সি। তাহলে এনার্জি কত? এনার্জি হচ্ছে এম, এনার্জি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর ফ্রিকোয়েন্সি টি টু দি পাওয়ার -1, তাহলে হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তোমরা এটাও জানো যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনাল ফর্মুলা অ্যাঙ্গুলার মোমেন্টামের সমান হয়, অ্যাঙ্গুলার মোমেন্টামেরও ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এবার টর্ক, টর্ক কার সমান হয়? টর্কের ডাইমেনশনাল ফর্মুলা ওয়ার্ক ডানের সমান, অর্থাৎ এম এল স্কোয়ার
টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো টর্ক আর আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এদের দুজনের কিন্তু ডাইমেনশনাল ফর্মুলাটা আনইকুয়াল। তাহলে এখানে বলেছে কারা ডিফারেন্ট, তাহলে উত্তর হবে অপশান ডি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর টর্কের ডাইমেনশনাল ফর্মুলা আনইকুয়াল, সেম নয়। তাহলে এইটা আমার উত্তর হবে। বাকি যেগুলো আছে সবাই কিন্তু ডাইমেনশনালি সেম কোয়ান্টিটি। এখানে আমরা কি করলাম, প্রত্যেকটা কোয়ান্টিটি ডেনসিটি, স্পিড অফ লাইট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এদের সকলের ডাইমেনশনাল ফর্মুলাটা বসিয়ে নিয়েছি। এইবার এখানে দেখো আমরা একটা কাজ করছি, এই রাইট হ্যান্ড সাইডে এম এল টি এদের আগে পাওয়ারগুলোকে ঠিক করবো। দেখো এম এর পাওয়ার আমরা টোটাল কি পাবো, এম এর পাওয়ার দেখো এখানে হবে -y প্লাস জেড। এল এর পাওয়ার আমরা পাবো দেখো এক্স প্লাস 3y প্লাস 2z। টি এর পাওয়ার আমরা পাবো -x -2y আর -z। এইবার ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করলে দেখো আমরা লিখতে পারছি -y প্লাস জেড, এটা ইজিক্যাল টু হবে 1, এটা 1 নাম্বার ইকুয়েশন। এক্স প্লাস 3y প্লাস 2z, এটা হবে তোমার -3, এটা 2 নাম্বার ইকুয়েশন। আর -x -2y -z ইজিক্যাল টু হবে 0, এটা 3 নাম্বার ইকুয়েশন। এইবার এই তিনটে ইকুয়েশনকে আমরা সলভ করব। এই তিনটে ইকুয়েশনকে দেখো যদি আমরা সলভ করি তাহলে আমাদের কিন্তু এক্স ওয়াই জেড বেরোবে। তাহলে এবার সলভ করার জন্য এখানে আমরা দেখো কি করব, এখানে তিনটে ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা দেখো এখানে তিনটে ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2 নম্বর আর 3 নম্বর যে সমীকরণ দুটো আছে, ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3, এদেরকে আমরা ফার্স্টে অ্যাড করব। এদেরকে দেখো যদি অ্যাড করা হয় তাহলে এক্সটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এক্স ক্যান্সেল আউট হলে তুমি সেখান থেকে ওয়াই আর জেডের একটা রিলেশন পাবে। এবার ওয়াই জেডের রিলেশনটার সাথে 1 নাম্বার যে ইকুয়েশন আছে ইকুয়েশন 1, তাকে যদি তুমি এলিমিনেশন প্রসেস মানে অপনয়ন পদ্ধতি করো তাহলে এক্সের ভ্যালু আসবে 5, ওয়াইয়ের ভ্যালু আসবে -2 আর জেডের ভ্যালু আসবে -1। তো এইভাবে আমরা তিনটে ইকুয়েশনকে সলভ করে এক্স ওয়াই এবং জেড বের করে নেব। এবার এক্স ওয়াই জেড বের করার পরে আমাদের দেখো যেটা বার করছি আমরা ডেনসিটির ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে ডেনসিটি আমরা বসাবো রো, ডেনসিটি আমরা রো সিম্বল দিয়ে লিখেছি। তাহলে ডেনসিটির যে ইকুয়েশনটা রয়েছে সেখানে ডেনসিটি রো ইজিক্যাল টু সি এর পাওয়ার এক্স, আমাদের এক্সের ভ্যালু এসছে 5 মানে সি টু দি পাওয়ার 5, জি এর পাওয়ার ওয়াই মানে ওয়াই এর ভ্যালু -2 তাহলে জি টু দি পাওয়ার -2, আর এইচ এর পাওয়ার জেড, জেড এসছে -1 তাহলে এইচ টু দি পাওয়ার -1। তাহলে আমরা ডেনসিটিকে সি জি আর এইচ এর টার্মে রিপ্রেজেন্ট করলাম, যেটা দেখো তুমি পাবে অপশান ডিতে। তাহলে ডেনসিটি হবে অপশান, ডেনসিটিটা তাহলে হচ্ছে পি কিউ আর এস। তাহলে এ ম্যাচ করছে এস এর সাথে, তাহলে এ ম্যাচ করছে এস এর সাথে, এস এ আর এস ম্যাচিং করবে। এবার ঠিক একইভাবে পরেরটা দেখো মাস বার করতে বলেছে, তাহলে পরেরটা মাস বার করার জন্য আমরা আবার একই পদ্ধতি ফলো করব। আমরা লিখব মাস এ প্রপোর্শনেট সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই, এইচ টু দি পাওয়ার জেড। এবার প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা বসাবো। মাসের ক্ষেত্রে হবে এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0, সি এর ক্ষেত্রে এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এক্স, জি এর ডাইমেনশনাল ফর্মুলা এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার ওয়াই, আর এইচ এর ক্ষেত্রে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার জেড।
এবার আমরা রাইট হ্যান্ড সাইডে এম এল টিকে একটু আলাদা করে লিখব। এম এর পাওয়ার দেখো তাহলে আসবে এম এর পাওয়ার আসবে -y প্লাস জেড, এল এর পাওয়ার আসবে এক্স প্লাস 3y প্লাস 2z, আর টি এর পাওয়ার আসবে -x -2y -z। এবার আমরা ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করব। ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করলে দেখো এম এর পাওয়ার আছে -y প্লাস জেড, তাহলে ওটা হয়ে গেল -y প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস 3y প্লাস 2z এটা 0, এল এর পাওয়ার টি এর ক্ষেত্রে -x -2y -z ইজ ইকাল টু 0। এবার এই তিনটে ইকুয়েশনকে আবার সলভ করতে হবে। তিনটে ইকুয়েশনকে সলভ করার পদ্ধতিটা ওই একই রকম। প্রথমে 2 আর 3কে অ্যাড করলে ওয়াই আর জেডের মধ্যে একটা রিলেশন আসবে। দেখো তুমি যদি 2 আর 3কে অ্যাড করো ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3, তাহলে এক্স ক্যান্সেল হবে, তাহলে আসবে ওয়াই ইজ প্লাস জেড ইকুয়াল টু 0। ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3কে অ্যাড করলে হবে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে এখানে ওয়াই ইজ ইকাল টু হবে মাইনাস জেড, ওয়াই ইজ ইকাল টু মাইনাস জেড। এবার এই ওয়াই এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন 1-এ পুট করি তাহলেই কিন্তু আমরা জেডের ভ্যালুও বার করতে পারবো। তাহলে ফ্রম ইকুয়েশন 1 -y আর জেডের জায়গায় প্লাস জেড ইকুয়াল টু 1 এটা লিখে নাও, তাহলে -y প্লাস জেড ইকুয়াল টু 1। এবার ওয়াই এর ভ্যালু পুট করো -z, তো ওয়াই এর ভ্যালু -z পুট করার পরে দেখো সলভ করলে জেড আসছে হাফ, তাহলে জেড যদি হাফ হয় তাহলে ওয়াই হবে -হাফ। তাহলে এখানে বুঝতে পারছো মাসকে যখন আমরা রিপ্রেজেন্ট করব তাহলে জি এর যে পাওয়ার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর পাওয়ার ওয়াই অর্থাৎ সেটা হবে -হাফ, আর এইচ এর পাওয়ার হবে হাফ। তাহলে এখন দেখতে হবে কোন অপশানে জি এর পাওয়ার -হাফ আর এইচ এর পাওয়ার হাফ আছে, তাহলে সেটাই কিন্তু ম্যাচ করবে মাসের সাথে, এবং সেটা দেখো পিতে আছে তোমার রাইট হ্যান্ড সাইডে ডান দিকের কলমে পি দেখো তোমার জি এর পাওয়ার আছে -হাফ আর এইচ এর পাওয়ার আছে হাফ। তার মানে আমরা বলতে পারি আর লেফট কলমে বি এর সাথে মাসের সাথে ম্যাচ করবে কলম 2-তে এ, কলম 2 এর পি, তাহলে কি হলো এদিকে এ হলো এস আর বি হলো পি। এবার দেখতে হবে এই এ এস বি পি এটা কোন অপশানে আছে, এটা আগে একটু চেক করবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র এ এর ভ্যালু এ এস আর বিপি এটা কিন্তু একমাত্র আছে অপশান সিতে, আর কোনো অপশানে এটা নেই। একমাত্র অপশান সিতে দেখো ভালো করে এ এর সাথে এস আছে, বি এর সাথে পি আছে, অন্য কোথাও নেই। তো সেই কারণে তাহলে আমার কিন্তু আর অন্য যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলোর ডাইমেনশনাল ফর্মুলা বের করার কোনো প্রয়োজন নেই। আমরা যেহেতু এখানে কনফার্ম হয়ে যাচ্ছি এ এস হবে আর বিপি হবে, এবং এ এস বিপি একমাত্র অপশান সিতে আছে, তাহলে কিন্তু আমাদের কাছে অপশান সিটাই উত্তর হবে। আমাদের কাছে আর অন্য কিছু করার কোনো প্রয়োজন নেই আমাদের। তাহলে এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু সবকটা ক্যালকুলেশন যে করতেই হবে এমন নয়। তুমি যদি নিজের চোখটা খোলা রাখো তাহলে পরে যদি তুমি একটা দুটো অপশান ভেরিফাই করো তাহলেই বোঝা যায় যে কোনটা উত্তর হতে পারে। যেমন এখানে আমি কনফার্ম সি উত্তর হবে, কারণ এ এস আর বিপি একমাত্র অপশান সিতেই রয়েছে। দেখো তাহলে এবার চলো পরের প্রশ্ন শুরু করা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। এখানে 4টে অপশান রয়েছে, কোনটা ট্রু সেটা বলতে হবে, যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি ইজ ট্রু। তাহলে কিভাবে আমরা এগোবো, যে আমাদের প্রথম অপশানে বলেছে এ মোস্ট প্রিসিস মেজারমেন্ট উইল নেসেসারিলি বি মোস্ট অ্যাকুরেট। বিতে বলা আছে মোস্ট প্রিসাইজ মেজারমেন্ট মে বি মোস্ট অ্যাকুরেট,
A most accurate measurement will necessarily be most precise. A most precise measurement will be less accurate. এটার অপশনটা হবে উত্তর বি এরটা, যে মোস্ট প্রিসিয়াস মেজারমেন্ট মে বি মোস্ট অ্যাকুরেট। এটা সবসময় অ্যাকচুয়ালি মোস্ট প্রিসিয়াস মানে যে মোস্ট অ্যাকুরেট হবে তা নয়, কারণ প্রিসিয়াস ভ্যালুটা আমরা সিগনিফিকেন্ট ফিগার দেখে বুঝি, আর অ্যাকুরেট ভ্যালু মানে যেটা আমরা অ্যাকচুয়ালি ডিরাইভ করছি। তাহলে কোনো কোনো ক্ষেত্রে মোস্ট প্রিসিয়াস মেজারমেন্ট অ্যাকুরেট হয়েই যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সিগনিফিকেন্ট ফিগারে যদি আমরা অ্যান্সার লিখি সেটা সব ক্ষেত্রে একদম পারফেক্টলি অ্যাকুরেট ভ্যালুর সাথে মেলে না। সেই জন্য এটা হবে এ মোস্ট প্রিসাইজ মেজারমেন্ট মে বি মোস্ট অ্যাকুরেট। সব ক্ষেত্রে এটা হয় না, কোনো কোনো ক্ষেত্রে এটা হয়, কারণ প্রিসাইজ মেজারমেন্ট মানে সেটা সিগনিফিকেন্ট ফিগার থেকে লেখা হয়। তাই কোনো কোনো ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার আর অ্যাকুরেট ভ্যালু ইকুয়াল হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। তাই জন্য বি এর অপশানটা তোমায় করতে হবে। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? ইফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স ডিপেন্ডস অন টু আদার কোয়ান্টিটি এ অ্যান্ড বি such that x equal to a to the power m by b to the power m, then relative error, তার ফর্মুলা এটা আমরা আগেই শিখেছি, ডেল্টা এক্স বাই এক্স এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি। দ্য এক্সপ্রেশন ইজ ট্রু হোয়েন এম অ্যান্ড এন আর বোথ পজিটিভ। এখানে এমন কোনো কথা নেই, এম আর এন নেগেটিভ হলেও হবে, এম আর এন পজিটিভ হলেও হবে। বোথ ডেল্টা এ ডেল্টা বি আর ভেরি স্মল, এটা স্মল হবে, কম্পেয়ার টু দেয়ার রেসপেক্টিভ কোয়ান্টিটি। এইটা হচ্ছে কারেক্ট অপশন। দেখো যখন আমরা এরার ক্যালকুলেট করি, এই ডেল্টা এ ডেল্টা বি এগুলো এরার হয়, এবং এরার সবসময় খুব মিনিমাম স্মলেস্ট ভ্যালু। তাহলে বোথ ডেল্টা এ ডেল্টা বি আর ভেরি স্মল কম্পেয়ার টু দেয়ার রেসপেক্টিভ কোয়ান্টিটি এ অ্যান্ড বি। তাহলে এটা বি উত্তর হবে, কারণ সি এরটা হবে না। দেখো বলা আছে ডেল্টা এ ডেল্টা বি বোথ হ্যাভ পজিটিভ ভ্যালু, এটা নাও হতে পারে, কারণ আমরা প্লাস মাইনাস দিয়ে এরার লিখি। সেক্ষেত্রে ডেল্টা এ বা ডেল্টা বি এরার প্লাসেও আসতে পারে, ডেল্টা এ ডেল্টা বি এরারটা মাইনাসও হয়। তোমরা ইনস্ট্রুমেন্টাল এরার বা জিরো এরার পড়তে গিয়ে দেখেছো, জিরো এরার পজিটিভ হয়, জিরো এরার নেগেটিভও হয়। তাহলে ডেল্টা এ ডেল্টা বি এই এরারগুলো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ফলে অপশান সি রাইট নয়। ডিতে বলা হয়েছে দেয়ার ইজ নো কন্ডিশন অ্যাট গিভেন এক্সপ্রেশন। এখানে এরারের এখানে কোনো কন্ডিশন থাকে না, নর্মাল যেরকম ফর্মুলা থাকে আমরা এভাবেই লিখি, কোনো আদার্স কন্ডিশনের প্রয়োজন নেই। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে বি এরটা, বোথ ডেল্টা এ ডেল্টা বি আর ভেরি স্মল কম্পেয়ার টু দ্য রেসপেক্টিভ কোয়ান্টিটিস। দেখো 11-এ কি বলছে? ইন অ্যান এক্সপেরিমেন্ট 4 কোয়ান্টিটি ABCD are measured with percentage error 2%, 3%, 1% and 0.5% respectively. এ কোয়ান্টিটি এক্স, তার ভ্যালু দিয়েছে, কি দিয়েছে এক্সটা আমরা একটু লিখি। তবে এক্স বলে আমাদের দিয়েছে এ রুট বি বাই সি টু দি পাওয়ার 3/2 ডি টু দি পাওয়ার 4। এবার ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার জানতে চাই, তাহলে এটাকে সাজাও। আমরা ফ্র্যাকশনাল এরার আকারে লিখবো, ডেল্টা এক্স বাই এক্স কী হবে? ডেল্টা এ বাই এ প্লাস হাফ বি এর পাওয়ার হাফ ডেল্টা বি বাই বি, সি এর পাওয়ার 3/2, তাহলে 3/2 ডেল্টা সি বাই সি, ডি এর পাওয়ার 4, তাহলে 4 ডেল্টা বি বাই বি। তাহলে ডেল্টা এ বাই এ দেখো এটা বলা আছে 2%, তাহলে বসিয়ে দিলে 2%। ডেল্টা বি বাই বি বলা আছে দেখো 3%। ডেল্টা সি বাই সি এটা বলা আছে 1%, আর ডেল্টা এটা লাস্টেরটা ডি হবে, ডেল্টা ডি বাই ডি, ডেল্টা ডি বাই ডি দেখো বলা আছে 0.5%। তাহলে কত হলো? 2%, এটা 1.5%, এটাও 1.5%, এটা 2%, তাহলে কত হলো? 7%। তাহলে অ্যান্সার আসবে 7%, মানে তোমার অপশান সি, অপশান সি 7%। একদম ইজি নিউমেরিক্যাল, এগুলো সকলেই আশা করি পারবে। দেখো এটাই কি বলেছে? এ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স ক্যান বি ক্যালকুলেটেড, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা স্পেলিংটা মিস্টেক আছে, ক্যালকুলেটেড হবে,
ঠিক আছে? তাহলে a physical quantity x can be calculated by using experiment. It is depend of their other physical quantities a b c. তাহলে x একটা physical quantity যেটা a b c এই তিনটে physical quantityর উপর ডিপেন্ড করে, such that the percentage error occurred in the measurement of these quantities are 1%, 1.5% and 3%. অর্থাৎ a b c যখন আমরা মেজার করছি তখন a তে পার্সেন্টেজ এরার আছে 1%, b তে আছে 1.5% আর c তে আছে 3%. If the maximum percentage error in measured x 6%, then which of the following expression is true? তাহলে এখন তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে বলে দিতে হবে এক্স এর পার্সেন্টেজ যেটা 6%, এটা মেজার্ড কি ম্যাক্সিমাম। তা দেখতে হবে যে আমার ম্যাক্সিমাম পার্সেন্টেজ যেটা এক্স এ 6%, এই এ বি সি ডি অপশনে কোনটায় হবে। তো এরার সবসময় বেশি হয় পাওয়ার বেশি থাকলে, এরার বেশি হয় সবসময় পাওয়ার বেশি থাকলে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এ এর পাওয়ার সবচেয়ে বেশি আছে 2, অপশান এ আর অপশান বিতে। তাহলে আমরা যদি প্রথমে অপশান এটা ধরি, দেখো অপশান এটাকে যদি আমরা লিখি, ধরো এক্স ইকুয়াল টু, আমি বললাম এক্স ইকুয়াল টু, প্রত্যেকটা বের করে করে দেখবে, এক্স ইকুয়াল টু কি আছে, এ স্কোয়ার বি বাই রুট সি। তারপরে এখান থেকে দেখো আমার আসবে ডেল্টা এক্স বাই এক্স, তাহলে 2 ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস হাফ ডেল্টা সি বাই সি। তাহলে এখানে আমার ডেল্টা এক্স বাই এক্স 6%, ডেল্টা এ বাই এ 1%, ডেল্টা এক্স বাই এক্স আমাকে আনতে হবে 6%। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও, ডেল্টা এ বাই এ বলা আছে 1%, ডেল্টা বি বাই বি বলা আছে 1.5%, আর ডেল্টা সি বাই সি এটা বলা আছে 3%। তাহলে দেখো এটা হচ্ছে 2% প্লাস 1.5% প্লাস 1.5%, তাহলে কত হচ্ছে, উত্তর 5%। কিন্তু আমাকে বলেছে এক্স এর এরার 6%, তাহলে অপশান এ হবে না। অপশান এ অনুযায়ী ক্যালকুলেট করলে আমার এক্স এর পার্সেন্টেজ এরার আসছে 5%, তাহলে ইটস নট ট্রু। এবার ঠিক আবার একই রকম তুমি অপশান বি এর জন্য করো। অপশান বিতে বলা আছে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার রুট বি বাই সি কিউব। তাহলে এটাকে কীরকম লিখবে, ডেল্টা এক্স বাই এক্স 2 ডেল্টা এ বাই এ প্লাস হাফ অফ ডেল্টা বি বাই বি প্লাস 3 ডেল্টা সি বাই সি। ডেল্টা এ বাই এ 1%, ডেল্টা বি বাই বি 1.5% আর ডেল্টা সি বাই সি 3%। তাহলে এটা 2%, 1.5/2 আর এটা 9%। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু কখনোই 6% আসবে না, কারণ এখানে অলরেডি 9% চলে এসছে। তাহলে এখানে ডেল্টা এক্স বাই এক্স এর ভ্যালু অবশ্যই 6%কে ক্রস করে যাবে। তাহলে অপশান বিও কারেক্ট নয়, অপশান বিও কারেক্ট নয়। তাহলে অপশান এ নয়, অপশান বিও নয়। এবার যদি আমি অপশান সি এর জন্য করে দেখি, দেখো অপশান সি, অপশান সিতে আছে এক্স ইকুয়াল টু এ রুট এ বাই বিসি। এ রুট এ মানে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার 3/2 বাই বিসি। এবার দেখো যদি আমি লিখি ডেল্টা এক্স বাই এক্স, তাহলে হবে 3/2 ডেল্টা এ বাই এ, এটা ডেল্টা বি বাই বি, এটা ডেল্টা সি বাই সি। এবার 3/2 ডেল্টা এ বাই এ 1%, ডেল্টা বি বাই বি 1.5% আর এটা 3%। তাহলে দেখো এটা 1.5 হয়ে গেল, এটাও 1.5% আছে আর এটা 3%। তাহলে উত্তর হলো 6%। তাহলে আমাকে বলেছিল এর এরার 6%, তাহলে 6% হচ্ছে কোনটা, অপশান সি।
তোমার রাইট অ্যান্সার হবে অপশান সি এরটা। অপশান সি অনুযায়ী এক্স এর ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে 6%। তা এইভাবে করে তোমায় প্রত্যেকটাকে ট্যালি করতে হবে, কোনটাতে তোমার গিভেন ভ্যালুর সাথে ম্যাচ করে, সেটাই তোমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট ইন 20.000 and 6.23 10⁻1। তো এখানে সিগনিফিকেন্ট বুঝতেই পারছো, প্রথম যে ভ্যালুটা আছে, প্রথম ভ্যালু অর্থাৎ এইটা, এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে, 5টা, আর এইটার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার আছে 3টে, তাহলে 5,3 মানে অপশান বি তোমার উত্তর হবে। 13টা হবে অপশান বি 5,3। দেখো 14 কি বলছে, দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল টেম্পারেচার অফ ওয়াটার as recorded by student আর this and that, the rise in temperature। তাহলে ইনিশিয়াল টেম্পারেচারটা ধরো আমি θ1 ধরলাম, ইনিশিয়াল টেম্পারেচার θ1 কি দিয়েছে 30.4 প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে এরার কত আছে, ডেল্টা θ1টা সেটা হচ্ছে 0.2 ডিগ্রি সেলসিয়াস। এবার দ্বিতীয় টেম্পারেচার সেটা বলেছে কি 51.5 প্লাস মাইনাস 0.4 ডিগ্রি সেলসিয়াস। এখানে এরার কোনটা, ডেল্টা θ2 0.4 ডিগ্রি সেলসিয়াস। এবার আমাদের বের করতে হবে রাইজ ইন টেম্পারেচার। তাহলে রাইজ ইন টেম্পারেচার মানে তোমাকে ডিফারেন্স অফ টেম্পারেচার বার করতে হবে, দ্যাট ইজ θ2 মাইনাস θ1, এইটা বের করতে হবে। তা θ2 মাইনাস θ1টা বের করবো কি করে, দেখো আমার টেম্পারেচারের যে ট্রু ভ্যালুগুলো আছে সেগুলোকে আগে মাইনাস করো, 51.5 মাইনাস 30.4, আর প্লাস মাইনাস দিয়ে এরার যেটা আছে সেটাকে সবসময় অ্যাড করতে হয়, এরারগুলো সবসময় অ্যাড হয়। তাহলে টেম্পারেচার ডিফারেন্স ট্রু ভ্যালু 51.5 মাইনাস ট্রু ভ্যালু 30.4 প্লাস মাইনাস 0.2 0.4, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে গেল কত 0.6, আর এখানে মাইনাস করলে আসবে 1.1 টু 21.1 প্লাস মাইনাস 0.6, 21.1 প্লাস মাইনাস 0.6 ডিগ্রি সেলসিয়াস। এটা হবে তোমার রাইজ ইন টেম্পারেচার, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো নেক্সট আসছে আমরা 15, বলছে স্টুডেন্ট মেজার টু কোয়ান্টিটি এ অ্যান্ড বি, কি দিয়েছে কোয়ান্টিটি এ 1.0 প্লাস মাইনাস 0.2 মিটার, আর বি দেওয়া আছে দেখো 2.0 প্লাস মাইনাস 0.2 মিটার। বলছে কারেক্ট ভ্যালু অফ এ বি হোল টু দি পাওয়ার হাফ, এর কারেক্ট ভ্যালু বের করতে হবে। আগে তুমি ট্রু ভ্যালু বের করো, তাহলে ট্রু ভ্যালু অফ এ বি হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এ এর ট্রু ভ্যালু 1.0, বি এর ট্রু ভ্যালু 2.0, তার হোল টু দি পাওয়ার হাফ, তার মানে 2 এর রুট মানে 1.4। এটা আমরা উত্তরটা সিগনিফিকেন্ট ফিগারে লিখবো, কারণ দেখো ট্রু ভ্যালুতে দুটো করে সিগনিফিকেন্ট ফিগার আছে, সেই জন্য আমরা 1.4 লিখবো, দুটো সিগনিফিকেন্ট ফিগারে ট্রু ভ্যালু লিখবে। এবার এরার বার করো। এবার এরারটা কিভাবে লিখবে, সাপোজ আমরা ধরে নিচ্ছি এই এ বি রুট এ বি হোল টু দি পাওয়ার হাফ, এটাকে এক্স ধরে নিলাম, তাহলে আমরা কি লিখবো, ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকাল টু হাফ অফ ডেল্টা এ বাই এ প্লাস হাফ অফ ডেল্টা বি বাই বি। এবার ডেল্টা এক্স বাই এক্স, এক্স মানে হচ্ছে কি এ বি হোল টু দি পাওয়ার হাফ, এখানে হাফ অফ ডেল্টা এ বাই এ প্লাস হাফ অফ ডেল্টা বি বাই বি। তাহলে এবার আমরা এখানে চলে আসি, দেখো নাও ডেল্টা এক্স মানে এরার যেটা বার করবো, তাহলে কত হবে নিচে এ বি হোল টু দি পাওয়ার হাফ, এ বি হোল টু দি পাওয়ার হাফ অলরেডি আমরা বের করেছি 1.4। এবার ডেল্টা এ ভালো করে খেয়াল করো, ডেল্টা এ
ডেল্টায় দেখো এইটা কি আছে 0.2, আর এ 1.0, আবার হাফ ডেল্টা বি সেটাও 0.2, আর বি এর ট্রু ভ্যালু আছে 2.0। ডেল্টা এক্স কি হলো, এখানে দেখো আমার এটা আসবে 0.1 প্লাস 0.5 0.05। তাহলে এখানটায় হলো আমার 0.1 আর এটা হলো 0.05। তাহলে হয়ে গেল কি ডেল্টা এক্স এর ভ্যালু, এটা মাল্টিপ্লাই করো 0.1 ইন্টু প্লাস 0.05, তাহলে 0.15, 0.15 এর সাথে 1.4 মাল্টিপ্লাই করতে হবে, 0.15 এর সাথে 1.4 মাল্টিপ্লাই করলে তাহলে কত আসবে দেখো। তাহলে এবার কি হলো যে তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের আসছে 0.1 আর 0.05কে যদি তুমি অ্যাড করো তাহলে 0.15, তার সাথে 1.4 মাল্টিপ্লাই করলে হবে 0.21। কিন্তু এখানে দেখো আমার যে এরারগুলো আছে এগুলো সব একটা সিগনিফিকেন্ট ফিগারে আছে, প্রত্যেকটা এরারের সিগনিফিকেন্ট ফিগার 1। তা তোমার এই এরারটাও 1 সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সার লিখবে, সেজন্য অ্যান্সারটা হবে 0.2। তাহলে তোমার ভ্যালুটা তাহলে কি আসলো, তোমার এ বি হোল টু দি পাওয়ার হাফের ট্রু ভ্যালু এসছে 1.4 আর এরার এসছে 0.2। তার মানে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে 1.4 প্লাস মাইনাস 0.2। তাহলে তোমার রিকোয়ার্ড অ্যান্সারটা হবে 1.4 প্লাস মাইনাস 0.2 মিটার। এই হবে তোমার অ্যান্সার। এবার দেখো এটা কোন অপশানে আছে, অপশান ডিতে। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। দেখো 16, এটা ভার্নিয়ার ক্যালিপার্সের অঙ্ক। কি বলেছে, ইন দ্য ফলোয়িং ফিগার ভার্নিয়ার অ্যান্ড মেইন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার হ্যাজ বিন শোন। তাহলে ছবিতে একটা মেইন স্কেল দেখানো আছে, এই উপরেরটাকে বলা হয় মেইন স্কেল, নিচেরটাকে দেখো লেখাই আছে ভার্নিয়ার স্কেল। ইফ ইচ মেইন স্কেল ডিভিশন অফ 1 মিলিমিটার, এই মেইন স্কেলের এক একটা স্মলেস্ট ডিভিশন মানে 1 MSD, এটা আমাদের বলেছে 1 মিলিমিটার, আর ফোর্থ ডিভিশনটা কোইনসাইড করেছে। দেখো 4 নম্বর ডিভিশন, ভালো করে যদি তুমি ছবিটাকে লক্ষ্য করো দেখো 0-র পরে 1, 2, 3, 4, এই 4 নম্বর ডিভিশন বলছে ফোর্থ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ দ্য মেইন স্কেল ডিভিশন। এটা আমাদের বলে দিচ্ছে ফোর্থ ডিভিশন, মানে এই লাইনটা কোইনসাইড করছে বলা আছে ফোর্থ ডিভিশন। তার মানে ভার্নিয়ার স্কেল রিডিং আমরা দেখতে পাচ্ছি কত 4, ভার্নিয়ার স্কেল রিডিং বলা আছে 4। এবার আমাদের জিরো এরার বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দেখো ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের জিরোর বাঁ পাশে আছে। ভার্নিয়ারের যে জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল এক্সিস্ট অন দ্য লেফট সাইড অফ জিরো অফ মেইন স্কেল। তার মানে এখানে এরারটা নেগেটিভ এরার। এখানে কি এরার আছে এটা একদম পরিষ্কার, যেখানে এরারটা হবে এটা আছে নেগেটিভ এরার। এইটা আগে বুঝে নিতে হবে যে আমার কি ধরনের এরার আছে। এরার আছে নেগেটিভ এরার। এইবার আমাদের এরার বার করার ফর্মুলা কি, জিরো এরার, এটা নেগেটিভ এরার বলে মাইনাসে লিখবে। এবার কি এন মানে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার ভার্নিয়ার স্কেল রিডিং বলাই যাচ্ছে 4 নম্বর ঘর, ফোর্থ ডিভিশন অফ ভার্নিয়ার কোইনসাইড করেছে, তাহলে এন এর ভ্যালু 4। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, দেখো এখানে 1 MSD, মেইন স্কেল ডিভিশন আছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলে টোটাল কটা ডিভিশন আছে 10টা, তাহলে বাই 10, তাহলে হয়ে গেল 0.4 মিলিমিটার মাইনাস 0.4 মিলিমিটার। তাহলে তোমার হবে অপশান ডি মাইনাস 0.4 মিলিমিটার। তাহলে আমার 4 নম্বর ঘর ম্যাচ করেছে, আর 0.4 মানে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে
10টা ঘর আছে ভার্নিয়ারে, 1 মেন স্কেল ডিভিশন 1 মিলিমিটার, তাহলে 1/10, তাহলে 1/10 ইন্টু 4, তাহলে 0.4 মিলিমিটার, মানে তোমার অপশান ডি এরটা উত্তর হবে। দেখো এবার আমরা চলে আসছি 17। বলা হচ্ছে হোয়াইল মেজারিং দ্য থিকনেস অফ এ থিন শিট, while measuring the thickness of a thin sheet using a micrometer screw gauge, the reading of the scale has been shown. The thickness টা বের করতে হবে। এখানে ভালো করে দেখো যে আমাদের স্ক্রু গজ যখনই আমরা কাজ করব আমাদের প্রথমে আগে লিস্ট কাউন্টটা দেখতে হবে। এখানে কিন্তু তোমাকে লিস্ট কাউন্টের কোনো ডেটা আমি দিইনি, লিস্ট কাউন্টের কোনো ডেটা আমরা তোমাকে দিইনি, তাহলে তুমি বুঝবে কি করে লিস্ট কাউন্টটা কত। বোঝার জন্য একটা ক্লু দেওয়া আছে, দেখো এখানে যে অপশানগুলো দিয়েছে সব অপশানেই পয়েন্টের পরে 2টো করে ডিজিট আছে, মানে 2 ডেসিমেল প্লেস অবধি আছে, সেই জন্য বোঝা যাচ্ছে লিস্ট কাউন্টটা হবে 0.01 মিলিমিটার। এগুলো একটু নিজেকে খেয়াল করতে হয়, যে অনেক সময় দেওয়া থাকে না, তখন কায়দা করে দেখো দেওয়া আছে কি আমি সবকটা অপশানে ডেসিমেল প্লেস 2টো করে দিয়েছি, তার মানে বুঝে গেলাম লিস্ট কাউন্ট হবে 0.01, যার জন্য লিস্ট কাউন্টের আলাদা কোনো ডেটা বা পিচ এসব কিছু দেওয়া নেই। এবার লিনিয়ার স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং দেখো 3 দেখাই যাচ্ছে ছবিতে, 3 মিলিমিটার। আর সার্কুলার স্কেল রিডিং দেখো ভালো করে 30-তে দেখা যাচ্ছে। তাহলে এবার থিকনেস কত হবে? লিনিয়ার স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। এবার লিনিয়ার স্কেল রিডিং 3, লিস্ট কাউন্ট 0.01, আর এটা 30, তাহলে কত হলো 3.30 মিলিমিটার, 3.30 মিলিমিটার, মানে অপশান বি এরটা। তাহলে এই যে অঙ্কগুলো আমি করে দিলাম, এই অঙ্কগুলো তোমরা একটু দেখো, এগুলো প্রথম চ্যাপ্টারের একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন টাইপের একটা রিভিশন হয়ে যাবে। তো এই অঙ্কগুলো দেখো, এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারলে। থ্যাংক ইউ।